আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। 21শে জুলাই শহীদ স্মরণের নামে যে দিনটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে বছরের পর বছর নিজের এবং দলের শক্তি প্রদর্শনের পথ হিসাবে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বিধানসভায় দাঁড়িয়ে সেই অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2011 সালে ক্ষমতায় আসার পরে 21শে জুলাই কমিশন গঠন করেছিলেন বিগত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে কমিশনের নেতৃত্বে ছিলেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। আর সেই রিপোর্ট জনগণের সামনে তুলে ধরে হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু অধিকারী। যে ইনকোয়ারি রিপোর্ট, সেই ইনকোয়ারি রিপোর্টে কমিশন যে মূল অবজারভেশনগুলো দিয়েছে, যা এটাতে আছে, পি নীরজ নয়ন, প্রিন্সিপাল সেক্রেটারি, এটাতে আমি বাংলা করে আপনাদেরকে বলছি। এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়ো রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা
আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো। তাদের থেকে আপনারা দূরে থাকবেন। 21শে জুলাই নিয়ে যে কমিশন গঠন করা হয়েছিল তার রিপোর্ট প্রকাশ করা হোক, এই মর্মে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন একদা মমতা ঘনিষ্ঠ তথা তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একইভাবে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশিত করার দাবি জানিয়েছিল তৃণমূলের বর্তমান ঋতব্রত শিবিরও। কংগ্রেস সহ মমতা তৃণমূলের পাশাপাশি একদিকে যখন তৃণমূল এবং এনসিপিআই গোষ্ঠী তৃণমূলের শহীদ স্মরণে প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক তখনই হঠাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু তার থেকে অনেক বেশি প্রশ্ন উঠে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন ভূমিকা নিয়ে। আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারে, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিল তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি। এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকে প্রশ্ন পাঠাতে উত্তর দিয়ে দিতেন, ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। না, জনসমক্ষে তো এইভাবে হয় না। যারা বিধায়করা জানতে চাইবেন তারা করবেন। আর উনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে সেটা আমি মিডিয়া গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। ওনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে এত বড় তো আর দেওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি এফআইআর এর কথা বলেছেন, আপনি এফআইআর এর কথা বলেছেন। যারা এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। দিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। তবে কি তৎকালীন বাম সরকারের স্বরাষ্ট্র সচিব, যাকে ক্ষমতায় আসতেই নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মনীশ গুপ্ত এবং সেই সময়ের আরও কয়েকজন পুলিশ পদাধিকারীর সঙ্গে কোনো গোপন ষড়যন্ত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ পুরস্কার হিসাবে তাদের কয়েকজনকেও নিজের মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন মমতা। 1983 সালের ওই দিন যেখানে গুলি চালিয়েছিল পুলিশ, সেই জায়গাটি ছিল রাইটার্স বিল্ডিং থেকে অনেকটাই দূরে। তবে কি এমন হয়েছিল সেখানে যার কারণে সেদিন গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ? যদিও সে উত্তর আজও অজানা, তবে সত্য অবিনশ্বর, তা সামনে আসবেই। সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। বলছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়েও টাকা মারলেন শেষ পর্যন্ত, মানে এটাও বাকি ছিল? এটা আমার মুখ থেকে না বলে, যে 12 জন চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে, একটা দুটো বডি মনে শনাক্ত হয়নি, তাদের পরিবারের কাছ থেকে জানলেই ভালো যদি তারা বলতে চান। আমি যা বলেছি সুশান্ত চ্যাটার্জির রেকমেন্ডেশন এবং ইমপ্লিমেন্টেশন
অ্যাজ এ চিফ মিনিস্টার হাউস চললে বাইরে বলা যায় না, হাউসে বলেছি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ এসব শুনছেন আর আগামীর প্রমাদ গুনতে শুরু করেছেন, তখনই আজই দিল্লিতে বিজেপির হয়ে রাজ্যসভায় শপথ নিলেন একদা তৃণমূলের টিকিটে রাজ্যসভায় পা রাখা 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকলা। নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। मैं भारत की प्रभुता एवं और अखंडता अक्षुण्ण रखूंगा तथा এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। রাজনৈতিক মহলের মতে মমতা হ্যাভ পেইড হার ওন কয়েন। সত্যি বলতে কি, আজ হয়তো অনেকেই বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং ছাড়ার পর বামেরা তো এই অভিযোগই করে আসছিল এতদিন। মনে পড়ছে আপনাদের?